বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে যাচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রার আরও একটি নতুন পর্ব দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বাবা আছেন বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, আর ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী রাজনীতিক গোলাম সরওয়ার মিলন। দর্শক, আমার অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না সেটি আপনারা জানাতে পারেন, জানাবার জন্য ভোট করতে পারেন। অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমানের বক্তব্য যদি আজকের এই আলোচনা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়ে থাকে অপর অতিথির তুলনায়, তবে তাকে ভোট করতে পারেন। ভোট করবার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। অন্যদিকে অ্যাম্বাসাডর রহমানের বক্তব্যের চাইতে যদি গোলাম সরওয়ার মিলনের বক্তব্য বেশি গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয়ে থাকে তাহলে তাকে ভোট করবার জন্য আপনার সেলফোনের SMS অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। দুজনের কারো বক্তব্যই আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারবেন এই মুহূর্ত থেকে শুরু করে পুরো রাত জুড়ে এবং সারাটা সকাল জুড়ে। এবং এই অনুষ্ঠানটি অর্থাৎ তৃতীয় মাত্রার এই পর্বটি বাংলাদেশ সময় সকালে যখন পুনঃপ্রচারিত হবে শেষ হবার ঠিক 5 মিনিট আগ পর্যন্ত অর্থাৎ সকাল 10:55 পর্যন্ত আপনি ভোট করতে পারবেন। ভোটের ফলাফল বা আপনাদের মতামতের প্রতিফলন কি সেটি দেখবার জন্য খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না। চোখ রাখুন এই পর্দায়, অর্থাৎ এই অনুষ্ঠান চলাকালে সরাসরি এই ফলাফল আপনি দেখতে পারবেন একটু পর থেকেই। এবং সকালেও যখন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে তখনও আপনি ফলাফল সরাসরি দেখতে পাবেন চ্যানেলের পর্দায়, অর্থাৎ তৃতীয় মাত্রা যখন চলবে ততক্ষণ পর্যন্ত। অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্ম বলতে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীর যে পরের প্রজন্ম, সেই প্রজন্মের কথাবার্তা শুনছি রাজনীতিতে। তাদেরকে নিয়ে এখন সবচেয়ে সরব আলোচনা, দুই পুত্রের বক্তব্য, তাদের অ্যাক্টিভিটিস, এগুলো এখন রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো আপনি এই নতুন যে নেতৃত্ব আসছে সামনে মনে হচ্ছে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন, বা তাদের কথাবার্তা, তাদেরকে নিয়ে যেসব আলোচনা, সরব আলোচনা, নীরব আলোচনা, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা বোধহয় খুবই সময়োপযোগী কথা বলেছেন, আপনি জিজ্ঞাসা করেছেন। এবং আপনি যে এই প্রশ্ন আমাকে করবেন আজকে, আমি এটা ঠিক চিন্তা করিনি। তবে সময়োপযোগী প্রশ্ন করেছেন। এখানে দুটি দল, বড় দল, তাদের দুজন নেতা বলবো কি আমি জানি না, দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। একজন আছেন আমেরিকাতে, একজন লন্ডনে আছেন। একজন আছেন তিনি এখানে দুটো বক্তৃতা দিয়েছেন, আমি কাগজে পড়লাম। বিশেষ করে রংপুরে যে বক্তৃতা দিয়েছেন সেখানে সিগনিফিক্যান্ট। পরে যেটা বলেছেন আমি অতটা মনোযোগ দিয়ে সেটা দেখিনি, পড়িনি, শুনেছি। আর দ্বিতীয় ব্যক্তির কথা যেটা বলছেন, আমি নাম নিচ্ছি না, উই অল আন্ডারস্ট্যান্ড। ওয়েল, নাম নিলেই বা কী আছে। দেখুন, আওয়ামী লীগের আছেন জয়, এবং জয় বলেই ডাকি, কারণ তাকে বেসিক্যালি ছোটোবেলায় আমরা কোলে করে তাকে মানুষ করে করেছি। মানে এত ছোটোর থেকে তাকে আমি চিনি, আমরা চিনি, আমার ফ্যামিলি চিনে। আর আছেন লন্ডনে আছেন যিনি তারেক রহমান সাহেব, তাকে চিনি না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে তার সম্বন্ধে, তার বাবার সাথে আমার, যখন আমি নিউ ইয়র্কে ছিলাম তখন আমার তিনি চিঠি লিখতেন মাঝে মাঝে আমার কাছে অ্যাবাউট হিজ চিলড্রেন, যে ফ্রাস্ট্রেশন, যে লেখাপড়া নিয়ে ফ্রাস্ট্রেশন তার বাবা হিসেবে যেটা ভাবে। তো সেই চিঠির উত্তরও আমি দিয়েছিলাম তার কাছে। তো দুঃখের ব্যাপার হচ্ছে যে চিঠিগুলো আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, পাবো হয়তো, সে বহুদিনের পুরনো চিঠি আছে আমার কাছে, আমি প্রিজার্ভ করেছি, খুঁজে বের করে পাবো হয়তো এক সময়, পেলে পরে আপনাকে দেখাবো আমি তিনি কী লিখেছেন আমার কাছে। তবে সেটা বহুদিনের আগের ব্যাপার। এখন যে ঘটনাটা হচ্ছে যে, দেখুন
আমি বলবো যে একজন অ্যানালিস্ট হিসেবে যে এবং একজন সাধারণ ভোটার হিসেবে দেশের যে দুজনেই আপনার তাদের নিজের যোগ্যতা আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা আছেন, কাজ করছেন। এখন একটা ব্যাপারে যেখানে কিছুটা সমস্যা হবে বা সমস্যা মানুষের মনে আসে একটি দলের ব্যাপারে, বিশেষ করে যে ধরেন যিনি লন্ডনে আছেন তার বিরুদ্ধে কেস আছে কিছু, এবং সেখানে আপনার যে ওই মানি লন্ডারিং নিয়ে যে কথাবার্তা হয়েছে, এবং FBI, আমেরিকান FBIতে তারা ধরেছে ছোট ছেলেকে এবং বড় ছেলেকে, এবং সেটা আপনার সিঙ্গাপুর থেকে কিছু টাকা নিয়েও আসা হয়েছে, এবং এই নিয়ে আপনার কাগজে পড়েছেন যে সে দুদকের একজন অ্যাডভাইজার, সে অ্যাডভাইজার কত টাকা পেল না পেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেয়ার সি politically he may face some difficulty politically. এখন সে কীরকম ডিফিকাল্টি হবে, হাউ হি উইল কন্ডাক্ট হিমসেলফ, যে বিভিন্ন উপায় আছে, সেই উপায়গুলো তারা জানেন নিশ্চয়ই, যে হাবভাবের কথা তখনই আসবে যখনই তিনি রাজনীতিতে আসবেন। এটা হলো রাজনীতির আপনার খেলা বা রাজনীতির চক্র, যেটা আপনার স্বাভাবিকভাবে করবেন, যে আপনি হাবভাবে কী করেছেন তার আপনার খতিয়ান দেন। তখন আমরা জানি কিভাবে দেশে আপনার দেশ চলেছে, লুটপাট হয়েছে, আপনার ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রধানমন্ত্রী বসে আছেন তার ঘরে, অফিসে, আজ সিদ্ধান্ত নিচ্ছেন আপনি। এবং এছাড়াও যে আপনার সে আগস্ট মাসের যে 2005 সালে, এটা হলো কি 21 তারিখে যে ঘটনাটা ঘটলো বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, যেখানে প্রধানমন্ত্রী বেসিক্যালি তিনি মারা যেতে পারতেন, আল্লাহ সেভড হিম। 21 জন মারা গেছেন, এবং বর্তমান আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রিয় স্ত্রী, তিনিও সেখানে মারা গিয়েছিলেন। তো এই যে ঘটনাগুলো, আমি বলি যে আপনার যে একজন নাম সবাই আমরা শুনেছি, পড়েছি, ফরাসি লেখক এবং ফিলোসফার, যিনি লিখেছেন যে লেসপ্রি দ্য লোয়া, মানে আইন বলতে কি বুঝি আমরা, এটা প্রথম বই পৃথিবীতে লেখা হয়েছে, এবং সেটা এখনও পড়ানো হয় বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাসে। তো আমরা যারা সাইড লাইনে আছি তারাও আমরা পড়ি। তিনি এই কথাটা বলেছেন যে রাজনীতিটা এমন জিনিস যে যেখানে আপনাকে বুঝতে হবে যে আপনার কথা আপনাকে বলতে হবে, কিন্তু আপনি অপোজিশনকে আপনি যদি সম্মান না করেন বা তাদেরকে যে তিনি বলেছেন যে তাতে যদি আপনি যে তার আগে তিনি বলছেন যে আপনি পাওয়ার আপনার হাতে থাকলে কিন্তু ইউ আর লাইকলি টু মিসইউজ ইট, অ্যাবিউজ ইট, সরি। তারপরে তিনি বলছেন যে কিন্তু এটাও ঠিক যে এই জন্যে অপোজিশন দরকার, কারণ অপোজিশন উইল টেল দেম যে আপনারা এইটা করেছেন, এইটা করবেন না, এইটা ভালো, এইটা ভালো না, এবং তারা সরকারকে তারা যে চিন্তা করছে, রিসার্চ করেছে যে এটা ভালো হবে দেশের জন্য, মানুষের জন্য, আপনারা এটা করুন। তো ওই সময় যে আপনার যে কথাটা আমি শুরু করেছিলাম, যে যার কথা আমরা বলছি তারেক রহমান সাহেব, তাকে নিয়ে এই প্রশ্নগুলো উঠবে, যেহেতু তিনি একবার সরকারের সঙ্গে জড়িত ছিলেন, এবং বিশেষ করে আমি মনে করি যে ওই ঘটনাটা যেটা এখনও আপনার কেস চলছে, এখনও সরা হয়নি, সেটা নিয়ে কেস। সো আপনি বলতে চাইছেন দুজনের মধ্যে, মানে যদি এভাবে আমরা একটা উপসংহারে উপনীত হতে পারি কিনা যে সজীব ওয়াজেদ জয় খানিকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনের রয়েছেন তারেক রহমানের তুলনায়? আমি বলবো যে পলিটিক্যালি এন্ড লিগ্যালি, আমি বলবো যে পলিটিক্যালি
জয় সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি পলিটিক্যালি কিছুটা রাজনৈতিকভাবে কিছুটা অ্যাডভান্টেজ তো পাবেনি, কারণ উনি আপনার পাওয়ার কখন এক্সারসাইজ করেন নাই। সেই বিবেচনা থেকে বলছেন। আপনাকে মনে রাখতে হবে যে কথাটা বারবার সেই এত বড় বই মন্টেস্কু বলছে যে তুমি পাওয়ারে গেলেই কিন্তু তোমার সদিচ্ছা আছে, তুমি এটা করবে দেশের জন্য, কিন্তু তবুও সেখানে তুমি দেখছো যে তুমি কিছুটা অ্যাবিউজ হচ্ছে, তুমি করছো না, তোমার সাঙ্গপাঙ্গরা করছে, এটা হবেই। এবং এই জন্যই গণতন্ত্রে বলছে যে অপোজিশন দরকার। জি, মিস্টার গোলাম সরওয়ার মিলন। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব আপনাকে। চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাকে মাহে রমজান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে এই অপার সম্ভাবনায় বাংলাদেশ আজকে সমস্যার বাংলাদেশে পরিণত হয়েছে। আমরা এই সমস্যার সমাধান চাই, নতুন নেতৃত্ব নতুন প্রজন্মে হাল ধরবে এটাও চাই। ওয়ালি রহমান সাহেব যেটা বলেছেন আমি তার প্রাসঙ্গিকতা টেনে শুধু এটুকু বলবো যে ৩০ লক্ষ শহীদের রক্তের আলপনায় বিশ্বের মানচিত্রে আমরা একটি মানচিত্র এঁকেছিলাম এই দেশটার। চেতনা কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনাটা কি? একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে, সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক মুক্তি সম্পন্ন একটি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আজকে ৪০ বছর পর দাঁড়িয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, আপনিও জানেন। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতার উপর ভিত্তি ধার করাতে পারিনি, গণতন্ত্রকে চর্চা করতে পারিনি, দলের মধ্যেও চর্চা করতে পারিনি, লালন করতে পারিনি, অনুসরণ করতে পারিনি। আর অর্থনৈতিক মুক্তি, যদিও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দূরে গিয়েছি এবং দেশও অনেক দূরে গিয়েছে, কিন্তু যতটুকু এগুনোর কথা ছিল ততটুকু আমরা এগুতে পারিনি। আজকে যে কথাটি আপনি বললেন যে সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে এবং মাননীয় বিরোধী দলের নেত্রীর ছেলে জনাব তারেক রহমান, আজকে এই দুই নেতৃত্বের প্রশ্নে জনগণ কাকে গ্রহণ করবে এটা জনগণই বলবে। আমি শুধু এইটুকু বলবো যে আজকে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দরকার এবং একটি নতুন উপলব্ধি, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ কিংবা নতুনভাবে চিন্তা ভাবনার সময় এসেছে। যেহেতু উত্তরাধিকারের রাজনীতি আজকে এই উপমহাদেশে বিরাজমান, এটাকে অস্বীকার করার উপায় নেই এবং রাজনৈতিক বাস্তবতার খাতিরে এটা স্বীকার করতে হবে যে আমরা যতই গণতন্ত্রকে আমরা যদি লালনও করি, শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাই, তাহলে যোগ্যতার ভিত্তিতে একসময় তাদের যোগ্যতা চলে আসে, যোগ্যতার ভিত্তিতে তারা নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। ইন্ডিয়ার দিকে তাকায়, আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, অনেক ভুরি ভুরি উদাহরণ আছে, আমি সেটা বলবো না। তো আমার কথা হচ্ছে যে এখন দেখার বিষয় যে জয় সাহেব কিছুদিন আগে বক্তৃতা করেছেন, লন্ডনে তারেক সাহেব বক্তব্য রেখেছেন, যেই বক্তব্য রাখুক, মানুষ কিন্তু চায় যে আওয়ামী লীগকে কিন্তু প্রচণ্ড সমর্থন দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল দিন বদলের কথা বলে। আজকে দিন বদল কতটুকু হয়েছে সেই বিচার জনগণ করবে। এই সরকারের সাফল্য আছে, আমরা স্বীকার করি না, কিন্তু ব্যর্থতাও আছে। এক মন দুধের মধ্যে একটু চনা থাকলে কিন্তু পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। আপনি সাফল্য যতই থাকুক, ওই যে আইয়ুব খানও অনেক উন্নয়ন করেছে, ওই উন্নয়নের বিলবোর্ড দিয়ে যদি আপনি শহরই করে দেন, উন্নয়ন দিয়ে কিন্তু জনগণ সবসময়। আপনি কি ইঙ্গিত করছেন যে ঢাকা শহর পুরো এখন সরকারের সাফল্যের সকল বিলবোর্ড? মানে আমি সেই কথাই বলতে চাচ্ছি যে সরকার যখন ক্ষমতায় থাকে তার উন্নয়নের হালচিত্র যেহেতু নির্বাচনী বছর বলবেই, সেই ব্যাপারে কোনো দোষ নেই। দোষটা হচ্ছে যে উন্নয়নই কিন্তু সমস্ত নির্ধারণের জনগণ করবে না, করলে আইয়ুব খানকে ক্ষমতায় রাখতো। উন্নয়নে যদি হতো এরশাদ সাহেব 90 সনে, কিন্তু এই পরিবার এরশাদ সাহেবের মতো বেশি উন্নয়ন কিন্তু এই বিগত 40 বছরে এটা হয়নি। কিন্তু জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে যখনই গণতান্ত্রিক মূল্যবোধের কথা এসেছে, যখনই পারসেপশন, যখনই জনগণের চিন্তা চেতনায় গ্রহণযোগ্যতার প্রশ্ন এসেছে, তখন উন্নয়ন তাদের কাছে বিবেচনায় থাকে না, উন্নয়ন তাদের নির্ধারকের ভূমিকা থাকে না। আজকে এই সরকারের অনেক সাফল্যের পাশাপাশি যেই কথাগুলি চলে আসছে যে আপনার অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলিকে নিয়ে যখন চিন্তা করে, তার পাশাপাশি পারসেপশন, আমি ইস্যুগুলি বলতে গেলে তো সময় লাগবে, হলমার্ক, পদ্মা সেতু,
থেকে আরম্ভ করে শেয়ার বাজার থেকে আরম্ভ করে লাস্ট যেটা এসছে যে আস্তিক আর নাস্তিকের প্রশ্ন, এই যে একটা পারসেপশনে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনার কাছে কি মনে হয় যে এই যেসব প্রশ্নগুলোর কথা আপনি বলছেন, এই যে গণতন্ত্রের প্রশ্ন, দলের ভিতরে গণতন্ত্রের প্রশ্ন, কিংবা এই যে ইস্যুগুলো আপনি রেইজ করলেন, এখানে সন্ত্রাসের কথা বলি, দুর্নীতির কথা বলি, এই যে তরুণ নেতৃত্ব যারা ইনফ্যাক্ট হয়তো আপনাদের পরের প্রজন্ম বলা যেতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে দ্বিতীয় প্রজন্ম, এই অর্থে যে দুই নেত্রীর দুই পুত্র, তাদেরকে কতটা মনে হয় যে তারা এই ইস্যুগুলো অ্যাড্রেস করবার জন্য ক্যাপেবল? আমি সেই জায়গায় আসছিলাম যে এখানে এই যে তাদের সক্ষমতার প্রশ্নে, তাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা, সক্ষমতা, তাদের রুচি, তাদের ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা দূরদৃষ্টি, সেগুলো সম্পর্কে মানুষ আসলে কিভাবে দেখছে তাদেরকে, বা তারা কতটা মানুষের আস্থা অর্জন করবার সক্ষমতা রাখে? আজকে ধরেন এই সক্ষমতার যে প্রশ্নটি বলেছেন, একজন এখানে অবশ্য মিস্টার রহমান খুব ভালোভাবেই বলেছেন যে একজন ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছেন, মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন, আরেকজন এখনো সেই অর্থে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি, মাত্র শুরু করেছেন। জি, আমি সেটাই বলছি যে সন্ত্রাসের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে আজকে কিন্তু ধরেন আমি কথার খাতিরে ধরে নিলাম, বিএনপির জন্য যদি জনগণ ধরে নিলাম যদি ক্ষমতায় আসে, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে ছাত্রলীগ যুবলীগ যে কাজটি করেছে সেই কাজটি কি ছাত্রদল যুবদলকে কন্ট্রোল করা, সন্ত্রাসকে কন্ট্রোল করা, দুর্নীতি কন্ট্রোল করা, সেটার সক্ষমতা সেই নেতৃত্বের আছে কিনা। না হলে কিন্তু সেম রিপিটেশন হবে এবং জনগণ কিন্তু সেটা চায় না। ঠিক আজকে পাশাপাশি এটাও বলতে হবে যে জয় সাহেব একজন পরীক্ষার কথা যেটা বলেছেন, তার হয়তো অতীতের ত্রুটি বিচ্যুতি কিংবা আমি খারাপ ভালো বলি কিংবা কোনো ভুল যেটাই থাকুক, সমালোচনা ছিল যে উনি যেহেতু হাওয়া ভবন ছিল, এটাকে অস্বীকার করার তো উপায় নেই। কিন্তু আমি যদি উল্টোভাবে বলি যে সদিচ্ছা যদি থাকে, সেই তো ভালো পরীক্ষা দিতে পারে যে আমার অতীত কি খারাপ ছিল, সুতরাং আমি সামনে ভালো করব। আর আমি জয় সাহেব সম্পর্কে বলবো যে আপনি যেটা বলেছেন সে একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। আমার দৃষ্টিতে তিনি অ্যাডভান্টেজ পজিশনে এই কারণে নাই, কারণ উনি যদি বিরোধী দলে থাকতেন তাহলে উনি হতেন সবচেয়ে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে। কারণ উনি যেহেতু সরকারে আছেন, স্বাভাবিকভাবে আমাদের দেশের জনগণের চিন্তা চেতনা, সেন্টিমেন্ট, পারসেপশন সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। পাশাপাশি আমি যে কথাটি অনেক বন্ধুদের কাছে শেয়ার করি, ধরে নিলাম আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারের অধিকাংশই শর্ত পূরণ করেছে, তারপরও পরপর দুটিবার ক্ষমতায় কিন্তু এদেশের জনগণ কাউকে একবার দেখে, অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। পাশাপাশি যে ইস্যুগুলিকে আজকে 15ই ফেব্রুয়ারির মতো নির্বাচন হলে তো পরপর দুবার ছিল, বিএনপি ছিল তো দুবার পরপর অফিশিয়ালি ছিল, সেটাকে আমরা সেটাকে আইনগতভাবে সাংবিধানিকভাবে আপনি বলতে পারেন সেটাকে 15 দিনের পার্লামেন্ট, এবারে সেরকম হতে পারে, এবারে একতরফা সাধারণ ইলেকশন যদি হয় সেটা হতে পারে কতটুকু। আমি কথা হচ্ছে যে ভবিষ্যতে একটি স্থিতিশীল সরকারের প্রশ্নে, ভবিষ্যতে একটি সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যে সরকারটি আসবে, আমি সেই জায়গাটায় আসছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুই নেতার জন্য যে তারা যে কথাগুলি বলবেন। আজকে তারেক রহমান সাহেব কিংবা মাননীয় বিরোধী দলের নেত্রী নতুন রাজনীতির কথা বলেছে, নতুন ধারার। আজকে জনগণ পরিষ্কার না, জনগণ প্রত্যাশা করে সেই জায়গাটা তারা পরিষ্কার করবে। নতুন ধারা রাজনীতি বলতে কি নেলসন ম্যান্ডেলার মতো তারা কি সেরকম দেখাবেন যে তারা ক্ষমতায় গেলে তারা কোনো রকম প্রতিহিংসামূলক কাজ করবেন না? তারা কি সেটা এই কথা তাদের বলতে হবে? নতুন ধারা রাজনীতি বলতে কি তারা কোনো রকম দুর্নীতি করবেন না, কিংবা তারা প্রাতিষ্ঠানিকভাবে দলের মধ্যে গণতন্ত্র চর্চা করবেন, কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সাংস্কৃতিক উন্নয়ন, ভৌত কাঠামোর উন্নয়ন এবং কোয়ালিটেটিভ উন্নয়ন, এই জিনিসগুলি আজকে তারা যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার না করবে, রূপরেখাটা না দিবে, ততক্ষণ পর্যন্ত জনগণ সেভাবে আশ্বস্ত হবে না। তবে এটা ঠিক, বিগত 5টি মেয়র ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশনে কিন্তু পারসেপশনটা কিন্তু আজকে গভর্নমেন্টের বিরোধিতা করতে গিয়ে কিন্তু আজকে বিরোধী দলের হয়েছে। আমি কিন্তু এই অনুষ্ঠানেই কয়েকবারই বলেছি, হয়তো আওয়ামী লীগের প্রার্থীরা এর চেয়ে যোগ্য প্রার্থী ছিল, কিন্তু পারসেপশনের কারণে তারা সেখানে হেরে গিয়েছে। সুতরাং ওই জায়গাটায় আমি যেটা বলতে চাই, এই দুই নেতার মধ্যে একজনের অতীতের অভিজ্ঞতা যদিও প্রশ্নবিদ্ধ থাকলেও, সে তো বর্তমান যিনি ক্ষমতাসীন মাননীয় প্রধানমন্ত্রীর ছেলের চেয়ে সে বরঞ্চ ভালো করতে পারে, যেহেতু সে অতীত পরীক্ষায় তার রেজাল্ট যাই থাকুক সে সামনে ভালো করার চেষ্টা করবে। আর ওনার জন্য এবার পরীক্ষা দেওয়াটা মুশকিল হবে এই কারণে, কারণ জনগণ তাকে এনে বসালে তারপরে সে উনি পরীক্ষা দিতে পারবেন। এখন উনি আপনি কি এটি বলতে চাইছেন যে তার সম্পর্কে ধারণা যদি ভালোও থাকে
কিন্তু সামগ্রিকভাবে দল এবং সরকার সম্পর্কে পারসেপশনটা খারাপ হওয়ার কারণে তার আমি সেই কারণে বললাম, উনি যদি আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো তাহলে জয়ের সম্ভাবনাটা, নেতৃত্ব দেওয়ার এটা আগামীতে আসতো। তবে এটা বিশ্বাস করি এই দুইজন নেতা আসলে ভবিষ্যতে বাংলাদেশটা আরো এগিয়ে যাবে এবং সামনে আরো। আদাসার রহমান, আপনি বলবেন, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে আগামী দিনের মানে এখন পৃথিবী যে গতিতে এগুচ্ছে, পৃথিবীর যা চাহিদা, বাংলাদেশের যা চাহিদা, এবং এখানকার সিংহভাগ হচ্ছে তরুণ জনগোষ্ঠী, তো এই জনগোষ্ঠীর চাহিদা পূরণ করবার জন্যে উনি যেটি বলছেন যে উনি মনে করেন ওনাদের দুজনের মধ্য দিয়ে সেটি হতে পারে, আপনার কাছে কি মনে হয়, বা ওনারা এমন কোনো উদাহরণ তৈরি করতে পারছেন কিনা দেশবাসীর আস্থা অর্জনের জন্যে? দেখুন, এখানে আবার আমাকে আপনাদের সবারই ফেভারিট, আপনি তাদের মধ্যে এমন কোনো দেখেন কিনা একটা স্টেটসম্যানের কোনো গুণ, একটা রাষ্ট্রনায়কোচিত, নাকি তারা একটা গড়পড়তা সাধারণ নেতার অভাব তো নেই, কিন্তু রাষ্ট্রনায়ক খুব কমই হয়? এখন রাষ্ট্রনায়ক যেটা বলছেন আপনি, সেটা তো বলতে গেলে এটাকে টেস্টেড হতে হবে। এখন তো বাংলাদেশে এমন নেতা দরকার যে বাংলাদেশকে আমূল বদলে দিতে আসলেই পারে, কেবল বদলাবার কথা বললে হবে না, বদলে দিতে পারে। আমাদের যে সম্ভাবনা আছে, যে কথাটা আমাদের মাননীয় বন্ধু বললেন, যেটা ওনার সাথে তো আমি একেবারে একমত, যে আওয়ামী লীগ যে কাজ করেছে এই কবছর, সেটা অভাবনীয় কাজ তারা করেছে এবং করছে, এখনও তারা করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটার প্রচার খুবই কম প্রচার হয়েছে, খারাপ প্রচার। মানে তো প্রচারের সয়লাভ, আপনি প্রচার বিলবোর্ড আমি এখনো দেখছি না সেরকম, আরও হওয়া উচিত ছিল ভিন্নভাবে। তো যাই হোক, সেটা না, মানুষের মনে তাদের যে আপনার যে কথাটা দেওয়া উচিত ছিল যে লুক, আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি, ডেমোক্রেটিক পার্টি, মুক্তিযুদ্ধের চেতনার কথা তিনি বলেছেন, এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার দেশকে স্বাধীন করেছে। কাজেই তাদের একটা বড় অ্যাডভান্টেজ ছিল, এখনও আছে। যদি সেটাকে তারা ক্যাপচার করে তারা সামনে এগোতে পারে, সময় এখনও আছে কিন্তু। এবং আমি নিশ্চিত যে ইলেকশন হবে এবং একটা সমঝোতা হবে। আমি সেবার আপনাকে গতবার বলেছিলাম, এবারও বলছি, আমি জানি না যারা অজস্র শ্রোতা আপনারা আছেন তারা এটাকে কতটুকু সিরিয়াসলি নেবেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমার যে স্টাডি বা আমার রিসার্চ হোয়াটএভার চিন্তাধারা, তাতে করে মনে করি যে একটা সমঝোতা হবে। আড়ালে কি হয় সেটি আপনি কম বেশি জানেন, সে ব্যাপারটা আমি সেটা বলবো না, তার সঙ্গে ইনভলভ থাকতে পারেন, সেটা বলবো না আমি। তবে বলবো যে একটা সমঝোতা হবে, কারণ দুই দলই ডেমোক্রেসি চাচ্ছে, দুই দলই চাচ্ছে। এখানে আপনার খুব একটা মজার ব্যাপার আপনাকে বলছি, যে ফ্রয়েডের নাম আপনারা সবাই জানেন, এবং তিনি এই নিয়ে কিন্তু অনেক গবেষণা, তিনি শুধু মানুষের সম্পর্ক নিয়ে গবেষণা করেননি, তিনি রাজনীতি নিয়ে গবেষণা করেছেন। একজন বলেছেন যে সভ্যতার ভিতরে, সভ্যতা যেখানে আছে সেখানে ডিসকন্টেন্স আছে। এখন সেটাকে আপনি কি করে সেই ডিসকন্টেন্টদেরকে কীভাবে আপনি নিয়ে আসবেন, যে মেন স্ট্রিমে নিয়ে আসবেন, যে প্রোডাক্টিভ কিছু তারা করবে, সে ডিসকন্টেন্টস। তো সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্র। তো কাজেই দুই নেতার কথা আপনি বলেছেন, যারা নেতা হননি বা উদীয়মান চিন্তা করছি আমরা, উদীয়মান নেতা, একজন তো প্রতিষ্ঠিত নেতা, একজন মাত্র তার অভিষেক হলো, উদীয়মান নেতা দুজনে। এবং আমি এখনো মনে করি হয়তো এখানে একটু আমি ভাইয়ের সাথে আমি একটু ভিন্ন মত, খুব বিনয়ের সাথে ভিন্ন মত পোষণ করব। সেটি না থাকলে তো আবার অনুষ্ঠানের সৌন্দর্য থাকে না আমার। সেটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়, তিনি একজন আপনার কম্পিউটার সায়েন্সের ভালো একজন বিজ্ঞ মানুষ, এবং অনেক নাম করেছেন তিনি আমেরিকাতে, যেখানে যে ক্ষেত্রে তিনি কাজ করছেন নাম করেছেন তিনি সেখানে। তবে এখানে তিনি যে কম্পিউটার আমাদের যেটা আমরা বলছি যে এখন অনলাইনে আমরা যাচ্ছি, সব কিছুতে আমরা অনলাইনে, ডিজিটাল বাংলাদেশ যেটাকে বলা হয়, সেখানেও বেসিক্যালি আইডিয়াটা কিন্তু তিনিই দিয়েছেন। এবং এটা যদি আমরা ঠিকমতো এগিয়ে নিতে পারবো, তাহলে বাংলাদেশ, আজকে আমি যেটা বলছিলাম একটু আগেই আমার বন্ধুকে, যে আমরা এত সমস্যা সংকুল অবস্থায়ও কিন্তু, আমি সমস্যায় বলবো যেটা আপনারা বলছেন সবাই আমরা এগ্রি করি, এর ভিতরেও কিন্তু আমরা জাতিসংঘের
15টা দেশের ভিতরে আমরা আছি, বাংলাদেশ আছে অ্যাজ এ রাইজিং ইকোনমি। রাইজিং ইকোনমি আমরা এখনও আছি, এবং আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে এটাকে আপনার সবাই অবাক বিস্ময়ে তাকায় থাকে। ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্ক টাইমস, তারা এই গত 1 মাসে আপনার 4-5টা আর্টিকেল তারা লিখেছে, এবং সবগুলো হেরাল্ড ট্রিবিউনে তারা রিপ্রিন্ট করেছে অন বাংলাদেশ ফ্রন্ট পেজে। এটা আমি এই গত বছর 40 বছরে আমি দেখিনি এটা। ফ্রন্ট পেজে বাংলাদেশের উপরে হেরাল্ড ট্রিবিউনে ফুল পেজ লিখেছে যে পসিবিলিটি অ্যান্ড পোটেনশিয়াল অফ দিস কান্ট্রি টু গ্রো ইনটু এ ভেরি ভেরি বিগ ইকোনমি। এবং তার সাথে সাথে দেখেন যে আমি কিন্তু ওই 2 নেতাকে মনে রেখে কথাটা বলছি, যে তারা যদি শোনেন আমার কথাগুলো হয়তো তারা বুঝতে পারবে যে আমি কী বলছি। এই সঙ্গে সঙ্গে কোইন্সিডেন্টালি, কারণ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে অমর্ত্য সেন তো যোগাযোগ করেননি এটা, তিনি একটা বই লিখে ফেললেন, খুব ভালো বই। তার ভিতরে তিনি একটা চ্যাপ্টার ডিভোট করেছেন বাংলাদেশ ইন্ডিয়ান ইকোনমি, হোয়াই ইন্ডিয়া ইজ নট বিং এবল টু ক্যাচ আপ উইথ চায়না। সেখানে তিনি বাংলাদেশকে নিয়ে এসেছেন, বিকজ ইন্ডিয়া ইজ নট ইনভেস্টিং ইন হেলথ অ্যান্ড এডুকেশন। হেলথ অ্যান্ড এডুকেশন, ম্যাজিক ওয়ার্ডস। বাংলাদেশ হ্যাজ ইনভেস্টেড ইন বোথ হেলথ অ্যান্ড এডুকেশন। যদিও বাংলাদেশ একটা অনেক ছোট ইকোনমি, দরিদ্র কম্পেয়ার টু ইন্ডিয়া, আমাদের পার ক্যাপিটা অনেক কম, তাদের পার ক্যাপিটা বাড়ছে। ইন্ডাস্ট্রিয়ালি দে আর নাও 6th-7th লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। Economically they are a very big power in the world. Militarily they are one of the biggest in the world today. তো সেখানে তাদের যে সম্ভাবনা আছে, সেইখানে কেন ইন্ডিয়া they have not invested in either health or education, যার জন্য তারা পিছিয়ে আছে। Whereas you see there is one more thing I must say, and যে 2 নেতার কথা আপনি বলেছেন তাদের জন্যই বলছি, তারা যদি না শোনেন এটা, আই হোপ সামবডি উইল টেল দেম যে আজকে ইন্ডিয়াতে কি অ্যাডভান্টেজ তাদের আছে। দেখেন, তাদের 60% হলো বিটুইন 25 and 35, আর চীনে হচ্ছে বিটুইন 40 and 50। কাজে অ্যাডভান্টেজ যেটা বলছেন সেটা ভারতের আছে, কিন্তু তারা সেটা করতে পারছে না। কাজে এই যে আপনার অমর্ত্য সেনের যে কম্প্যারিজন বিটুইন দিস 2 কান্ট্রিজ, এই দুটি জিনিস যদি তারা, যেটা আমাদের নেত্রী এখন করেছেন, তিনি ইনভেস্ট করেছেন এডুকেশনে, তিনি ইনভেস্ট করেছেন হেলথে, যার জন্য আমরা এগিয়ে আছি। ভারত মানে অনেক দেশের এগিয়ে আছি আমরা এই দুটো সেক্টর, যার জন্য জাতিসংঘে আমরা perhaps one of the few countries যেটা আপনার না এমডিজিতে আমরা এডুকেশনের প্রশ্ন যেটা আপনি বলছেন সেটা কি কেবল 4 বছরের ফসল আপনি বলছেন না, এটি ধারাবাহিকভাবে কত? আমি বলছি যে এমডিজিতে আপনার আমরা ওই 15 সালের আগেই পৌঁছে যাব। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা ধারাবাহিকতা তো অবশ্যই আছে, যেহেতু গণতান্ত্রিক অবস্থায় আমরা চলছি, কিন্তু ভালো মন্দ মিলিয়ে আমি সেটাকে কাউকে আমি ছোট বড় করছি না, কিন্তু তার ভিতরে কোয়ান্টিটেটিভলি এই আওয়ামী লীগ সরকারই কিন্তু সব সময় হেলথ বাজেটে হেলথে বেশি আছে, এডুকেশনে বেশি আছে সব সময়। বিএনপি গভর্নমেন্টের চেয়ে আমি কম্পেয়ার করেছি, হেলথ অ্যান্ড এডুকেশনে আওয়ামী লীগ গভর্নমেন্ট সবসময় বেশি ইনভেস্ট করেছে, এখনো করছে। জি, ওই শেষ পয়েন্ট দিয়ে শুরু করি যে অ্যাকচুয়ালি ওয়ালি রহমান ভাই, আমি যেটা মনে করি যে কোনো অ্যাচিভমেন্ট, উন্নয়ন কিংবা এমডিজি যেটাই বলি, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা তো ধারাবাহিকতার ফসল। হয়তো কোনো সরকারের আমলে কম বেশি যেটা বলেছেন সেটা হয়তো হইতে পারে, আমি সেই বিতর্কে যাব না। এটা কিন্তু সত্যিকারভাবে, যেমন পদ্মা সেতুর এটা তো এরশাদ সাহেব শুরু করেছিলেন 500 কোটি টাকা দিয়ে। আপনি জানেন যে সেই লেভি চার্জ, সারচার্জ শুরু করে পরবর্তীতে না, ইউ আর টকিং অ্যাবাউট যমুনা, যমুনা সেতু, যমুনা সেতু ই করেছিলেন। অর্থাৎ সেদিন যদি শুরু না করতেন শেষ করতে পারতেন না। অর্থাৎ আমি যেটা বলতেছি, যে কোনো উন্নয়নই এটা হচ্ছে ধারাবাহিকতার ফসল। এবং যেমন আজকে এই যে এই গভর্নমেন্টের কিন্তু যা হাতির ঝিল বলেন, এই যে উড়াল যেটা হলো ফ্লাইওভার, এটা অবশ্যই এদের সাফল্য।
এটা স্বীকার করতে হবে, কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এটা হয়েছিল, তখন এটাই করার পর এখানে ফিনিশিংটা হয়েছে। যাই হোক, আমি যে কথা বলছি যে স্টেটসম্যান হিসাবে যে দুই নেতার কথা বলা হয়েছে তারা কতটুকু ভালো দেখবেন, আমি সাধারণভাবে যেটা বুঝি, আমি দুই নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা রেখে বলছি যে তারা যদি ওয়েল অ্যাডভাইসড ভালো সার্কেল দ্বারা পরিবেশিত থাকেন, তাহলে হয়তোবা তারা এই দুই নেত্রীর চেয়ে তাদের পারফরমেন্সটা ভালো হবে বয়সের কারণে, দৃষ্টিভঙ্গির কারণে, এনার্জির কারণে। এবং এটা কিন্তু নেচারাল, এটা হলো আমার বিশ্লেষণ, আমার ধারণা। এখন প্রশ্ন হলো যে এই ওয়েল অ্যাডভাইস সার্কেলটা কতটুকু। যেমন আজকের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমি একজন নাগরিক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি যেটা আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন, যে আজকে উনি চমক দেখলেন, উনি কিন্তু খুব ভালো এসে কিন্তু অনেক ভালো কাজে শুরু করেছিলেন, কিন্তু ডুয়েল সাবঅর্ডিনেশন আমরা দেখেছি যে একটা উনি চমক দেখিয়েছেন মন্ত্রিসভায়, প্রবীণদের বাদ দিয়ে একটা মন্ত্রিসভা করেছেন, আবার অ্যাডভাইজার করেছেন। এই যে একটা ক্ল্যাশ এর কারণে, কিন্তু অনেক সময় সমন্বয়হীনতার কারণে সরকারের পারফরমেন্স, অ্যাচিভমেন্ট কিংবা গোল অর্জনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যতটুকু প্রচার পেত, যতটুকু অ্যাচিভ করতো, যতটুকু জনগণই করতো, এদের সমন্বয়হীনতার কারণে সেটা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু ওয়েল অ্যাডভাইস ঠিক মতো প্রত্যেকটা ইস্যুতে করা হয়নি, করলে হয়তো অন্যরকম হতো। যাই হোক, আমি এর পরের পয়েন্টটাতে আসবো যে সমঝোতা অবশ্যই দরকার, এবং আমি বিশ্বাস করি যে আমি আশাবাদী হতে চাই, জনগণ আশাবাদী হতে চায় যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, যে আমার মনে হয় কোনো নেত্রী বলেন নাই যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উমুককে চাইলাম, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। সুতরাং এই জিনিসটা যেহেতু এন্ড পর্যায়ে আসে নাই, এখনও সমঝোতার সুযোগ আছে, আমি আপনার সাথে বিশ্বাস করি। এবং যেহেতু তৃতীয় কোনো রাজনৈতিক গণতান্ত্রিক শক্তির উদ্ভব হয় নাই, ন্যাচারালি জনগণ প্রত্যাশা করবে যে এদের মধ্যে সমঝোতা দিয়ে এই দুই দলের মধ্য থেকে একটা কিছু হবে। যদি এই উপলব্ধিটা যদি এদের দুই নেত্রীর মধ্যে, দুই দলের মধ্যে না হয়, তাহলে অনিবার্যভাবে যেটা হওয়ার সেটা হবে। না হলে তারা যদি আত্মহননের পথ বেছে নেন, তারা যদি মনে করেন যে রাজনৈতিকভাবে তারা আত্মহত্যা করবেন, তাহলে তারা এক গুমের প্রশ্ন নিতে পারেন, সমঝোতার পথ ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু আমার ধারণা। তাহলে স্বাভাবিকভাবেই জনগণের জানমাল, অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য। সেটা আপনি মনে করছেন কিনা? তারা তো এটিও মনে করতে পারেন যে দুই পক্ষই মনে করছেন দুই পক্ষ তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তাদের জীবনের জন্য, তাদের রাজনীতির জন্য। সেখানে অন্য কেউ থাকলে তাদের জন্য তারা একটা ব্রিদিং স্পেস পান না। সেটা কতটুকু সুখকর হবে সেটা তো তারা তো রাজনৈতিকভাবে, আমরা তো চাই যেটা উনি বললেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক। এখন যদি অন্য কোনো রকম ইন্টারভেনশন হয়, সেই ইন্টারভেনশনটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, কার জন্য কতটুকু ভালো হবে। যদিও আমাদের এই বিচিত্র দেশ, এই বিচিত্র দেশে এদেশের মানুষ, সেলুকাস বলছিল যে এই 111-কে তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি ওয়েলকাম করেছিলেন, এখন উনি বলতেছেন যে এরকম সরকার দরকার নেই। এটা কিন্তু ওয়ালির ভাই স্বীকার করতে হবে যে আজকে উনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। এখন আজকে ওই তত্ত্বাবধায়ক সরকারের যত নেগেটিভসগুলির কারণে আমরা আইনের মাধ্যমে কিংবা পার্লামেন্টের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণের পারসেপশন হচ্ছে যে এই সরকার যত, স্থানীয় সরকার যত সুষ্ঠুভাবে করুক না কেন, জাতীয় নির্বাচনে, ক্ষমতা বদলের নির্বাচনে জনগণ কিন্তু এখনো চায় যে একটি তত্ত্বাবধায়ক, যদি আমি নাও বলি, একটি নিরপেক্ষ, একটি অস্থায়ী সরকার, নির্বাচনকারী সরকারের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা এটা যাতে হয়। এবং এটাও আমি এই অনুষ্ঠানে জিল্লুর সাহেবের সামনে বলেছি যে এই ধরেন যে দলই ক্ষমতায় আসুক, আবার পরের বার গিয়ে যে একই ঘটনা ঘটবে না তার তো নিশ্চয়তা নেই। সুতরাং এটার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। যাক, পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে আজকে এই সমঝোতাটা আমাদের দরকার। এবং আমরা জানেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা চাই যে দেশের যুদ্ধাপরাধীদের বিচার হোক, এবং সেই বিচার হচ্ছে, বিচারের ফলও হয়েছে। এবং বিচারের করতে গিয়ে ভবিষ্যতে তার মানে এই না যে, যেটা আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক আশরাফ সাহেব বলেছেন যে নিবন্ধন জামাতে ইসলামের বাতিল করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। আমি মনে করি যে এটা যথার্থতাই বলেছেন। আবার কিন্তু তখনই আমরা কনফিউজড হই, বিব্রত হই, যখন আরেক মন্ত্রী বলেন যে না, তাদেরকে নিষিদ্ধ করার জন্য ওয়ান স্টেপ আগানো হয়েছে। অর্থাৎ এইখানেও কথার কোনো সমন্বয় পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আমরা চাই এই অনুষ্ঠানে আমাদের মতো যারা প্রত্যেকে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাবো, 40 বছরে না হলে আরও 40 বছর পর্যন্ত যদি চলে, এই বিচার হওয়া উচিত এবং এই বিচার সুষ্ঠুভাবে হওয়া দরকার।
পাশাপাশি এটাও বলবো যে যারা আজকে এই বিচার প্রার্থনা করে হরতাল ডেকেছেন ঈদের পরে, আজকে ঈদের পূর্ব মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটা করছি, মানুষ কিন্তু শঙ্কায় আছে যে বিচার প্রার্থনা করে অ্যাপিল করে আবার হরতাল করাটা, এটা কিন্তু জামাত ইসলামের ভাইদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু স্ববিরোধিতা। সুতরাং হরতালে আমরা কিন্তু কেউ পছন্দ করি না, সুতরাং সেই স্ববিরোধিতা থাকা উচিত না। আমরা দেশটাকে মানুষ সংখ্যামুক্ত হতে চাই এবং আগামীতে এই ঈদের পরে দেশটা যাতে সমঝোতার মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা নির্বাচনমুখী হতে পারি, এটাই জনগণ প্রত্যাশা। শেষ থেকে শুরু করব, আপনি যেটা বলেছেন শেষ থেকে শুরু করে দ্রুত শেষ করবেন। জামাতের যে কথাটা বললেন হরতালের কথা, সেটা অবশ্যই আমরা কেউই আমরা চাই না, পছন্দ করি না। আমি এটা নিন্দা করি যে তারা এই মুহূর্তে বেছে নিয়েছে তারা হরতাল করার জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচার, আপনি আমার মনের কথাই বলেছেন, কারণ তার সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার তাদের বই লিখে দিয়েছি, তাদের জন্য আমি কাজ করেছি, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমি করেছিলাম। কাজেই এটা হয়ে যাওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা হলো দেশের মানুষের কি বলে আপনার যে চাহিদা যেটা বলা হয়, এবং এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল, ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। তো আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি যেভাবে বলেছেন। এখন আরেকটা কথা বলেছেন, সেটা গুরুত্বপূর্ণ কথা, যে সেটা হলো যে প্রধানমন্ত্রী ঠিক মতো অ্যাডভাইসড হচ্ছেন না, টু মেনি অ্যাডভাইজার্স। আমি অনেক দুঃখের সঙ্গে আমি আপনার সঙ্গে একমত যে এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীকে ঠিক মতো অ্যাডভাইস করা হয়নি, বিকজ অ্যাডভাইজার্স আমার মতে, আমি এখন এখানে বসে অগণিত দর্শকের সামনে জিল্লুর রহমান সাহেবের সামনেই বলছি, আমি হি ইজ মাই লোড স্টার বেসিক্যালি ইন দিস কেস। হি ইজ যে the appointment of the advisors was wrong. It was a blunder. It was a blunder কারণ গণতন্ত্রের কতগুলো আপনার নোয়ান্স আছে, ধারা আছে, সেখানে আনইলেক্টেড অ্যাডভাইজার্সের কোনো হ্যাঁ, প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থাকবে, she can have 1, 2, 3, 4 assistants, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রাইম মিনিস্টার, বাট নট অ্যাডভাইজার্স। কাজে সেখানে যেটা হয়েছে সেটা হলো যে আপনি সঠিকভাবে এটা মনে করে দিয়েছেন আমাদেরকে যে যে ডিসিশন মেকিংয়ে অনেক কনফিউশন হয়েছে, অনেক গোলমাল হয়েছে, এবং ঠিক আমাদের যে গণতান্ত্রিক মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করেছেন, এখনও করছেন, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এগিয়ে যাওয়া, সেখানে বাধা সৃষ্টি হয়েছে। মানে আমি কিন্তু এটা বলছি খুব কষ্টের সঙ্গে বলছি আজকে, আপনার এখানে আমি কখনো আগে বলিনি, কিন্তু বোধহয় আপনি আমাকে সাহস দিয়েছেন বলতে কথাগুলো। আপনি তো কষ্টের সঙ্গে বলবেন, কারণ আপনি অনেক ভালোবেসে বলছেন এবং ভালোবাসেন, সেটি প্রকাশিত। থ্যাংক ইউ। তো আর আমি এই কথা বলা শেষ করার আগে আরেকটি কথা বলবো, যে আপনি যেটা বলছেন যমুনা সেতুর কথা, যে আমি এটা আপনার সঙ্গে একেবারে একমত, এবং যে যেভাবে আমরা করেছি, বেসিক্যালি শুরু করেছিলাম আমরাই, প্রেসিডেন্ট সাহেব শুরু করেছিলেন, এবং পরে আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক তো তারা কথাই বলতে চায়নি, জাপান দিল, তারপর ওয়ার্ল্ড ব্যাংক আসলো। তো সেই হিসাবে বোধহয় আমার যেটা ধারণা, আমি বলতে পারবো না, যে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ব্যাপারেও সেভাবে চিন্তা করেছেন, যেটা আমরা শুরু করব এবং আমাদের যতটা সম্ভাবনা আছে শুরু করব আমরা, তারপরে আস্তে 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 অন্যরা সেখানে আসবে, আমি আশা করব। এটাই বোধহয় ওনার মনের ইচ্ছা আছে। আমি জানি না তিনি কি ভাবছেন, বাট দিস ইজ হোয়াট আই থিঙ্ক। এবং এটা আমি জানি, এটাও আমি জানি যে এটা হবে, এটা হতে পারবে, হতে বাধ্য এটা। কারণ আপনি ভেবে দেখবেন যে একটা বিরাট অংশ আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম, আমি জানি না আপনি, আমি জানি আপনি কোত্থেকে এসছেন, এটা আপনারা কিন্তু ওখানে এফেক্টেড না, আমরা এফেক্টেড। এবং
তাতে করে আপনার ইকোনমি যদি পদ্মা সেতুটা আজকে হয়ে যায় 2 বছর পরে 3 বছর পরে, শুরু হলো এখন, জি একটু শেষ করতে হবে, লাগবে, জি, তাহলে আমার ইকোনমিতে জিডিপি গ্রোথ 1.5% বেড়ে যাবে, জিডিপি 1.5%, কুড বি ইভেন মোর। কারণ বিভিন্ন কারণ আছে, সেটা আপনি আমার ভালো জানেন। এবং এই সাথে সেটিও কোন অ্যাডভাইজার কোন মন্ত্রীদের কারণে হলো না, সেটিও তো খতিয়ে, তো সেটি তো স্বীকার করতে চাইছেন না। না, হয়তো আপনি সেটিও তো আটকে গেল, হয়ে যাওয়ার কথা ছিল, অ্যাট লিস্ট আমরা দেখতে পারতাম কিছু। জি, অদূর ভবিষ্যতে সেখানে তো এই অ্যাডভাইজার মন্ত্রীরাই অন্তরায় হয়ে দাঁড়ালেন, না বাধা হয়ে দাঁড়িয়েছেন। জি, আপনি শুধু প্রকল্পেরই নয়, বাংলাদেশের ভাবমূর্তিটিও প্রশ্নের মধ্যে। হয়তো অদূর ভবিষ্যতে আপনি দেখতে পারবেন যে চিন্তা ভাবনা আমরা করছি এখানে, সেই চিন্তা ভাবনার প্রতিফলন আপনি অদূর ভবিষ্যতে দেখতে পাবেন। মিস্টার মেলট কিছু যোগ করবেন আপনি 30 সেকেন্ডে? জি, শুধু যোগের মধ্যে এইটুকু করতে চাই যে আমরা তো উন্নয়ন চাই, যোগ্য নেতৃত্ব চাই, সেজন্য নবজাগরণ দরকার। সেই জাগরণটা ভবিষ্যৎ প্রজন্মের মধ্য দিয়ে আমরা সেই রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সাংস্কৃতিক উন্নয়ন আগামী নেতৃত্বে আসবে, এটা জনগণের প্রত্যাশা। এবং দুই নেত্রী যে সমঝোতার কথা বলেছেন, আমার বিশ্বাস যে এই ঈদের পূর্ব মুহূর্তে একটি আনন্দঘন পরিবেশে এটাই প্রত্যাশা যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন যে তিনি চমক দেখাবেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন নতুন ধারার রাজনীতি করবেন। দুটাকে যদি এক করা হয় তাহলে আমরা আশা করি ঈদের পরে একটা সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, ওই অতীতের মতো আবার ও আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করবে, এই চিন্তা চেতনা, এই দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, এটাই হচ্ছে প্রত্যাশা। আপনারা স্বপ্ন দেখুন। আমরা শেষ করি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে। আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নম্বরে SMS করতে পারেন। যে কোনো সেলফোন থেকে SMS করবার সময় TM লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। আর ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নম্বরে ডায়াল করে। অর্থাৎ তৃতীয় মাত্রা সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করতে পারেন 16258 নম্বরে। মিস্টার গোলাম সারোয়ার মিলন এবং অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুই তরুণ নেতার রাজনৈতিক তৎপরতা নিয়ে কথা হচ্ছিল। তারা এখন পর্যন্ত অনুসরণীয় বা অনুকরণ করবার মতো কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন কিনা সেটি জনগণ বিচার করবে। তবে ইতিমধ্যেই তারা কম বেশি বিতর্কে জড়িয়ে পড়েছেন। তবে বাংলাদেশে কোনো কিছু বিতর্কের বাইরে থেকে করাও অবশ্য একটি দুঃসাধ্য কাজ, সেটিও আমাদের মাথায় রাখা দরকার। তবে তাদের ভবিষ্যৎ শুভকামনা ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেকের। একই সঙ্গে আমরা চাইব তারা যেন আমাদের কল্যাণে কাজ করেন। অন্যথায় বাঙালি ভালোবাসতে যেমন পারে, বাঙালি কিন্তু প্রত্যাখ্যান করতে খুব বেশি সময় নেয় না, সেটিও কিন্তু তাদের মাথায় রাখতে হবে। বর্তমান সরকার উন্নয়ন অনেক কিছু করেছেন। উন্নয়নের ফিরিস্তি মোটামুটিভাবে এখন ঢাকায় যারা, বিশেষ করে রাজধানীতে যারা পথ চলছেন, তারা পথে নামলেই দেখতে পারবেন। এটি যেমন ঠিক, তেমনি অনুন্নয়নের পথেও অনেক ক্ষেত্রেই সরকার হেঁটেছে এবং যেখানে উন্নয়ন করতে পারতো সেখানে উন্নয়নগুলো করতে পারেনি। কেন করতে পারেনি সেটিও কম বেশি আলোচনায় এসছে। প্রধানমন্ত্রী কতটা তার দায় নেবেন সেটি যেমন প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে তিনি যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন কিংবা তিনি তার পারিষদবর্গ হিসেবে যাদেরকে নিয়েছেন, তারা যে খুব একটা তাকে সহায়তা করেননি, বরং কোনো কোনো ক্ষেত্রে তার শুভকামনার পক্ষে অন্তরায় হিসেবে কাজ করেছেন, সেটি কিন্তু আজকের অতিথিদের মতামত। কাজেই আবার একথাও তো ওনারা বলছে যে উন্নয়নই একমাত্র মানুষের মন জয় করবার জন্য যথেষ্ট নয়। তাহলে সেই ফিল্ড মার্শাল আইয়ুব খানও চিরকাল মানুষের মনে শ্রদ্ধার আসনে থাকতেন। বরং গণতন্ত্র, মানুষ স্বাধীন চেতা মানুষ, এখানে গণতন্ত্র কি আছে, মানুষ স্বাধীনভাবে কতটা কাজ করতে পারছে, সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের পারসেপশন রাজনীতির, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ আপনাকে কিভাবে দেখছে, সরকারকে কিভাবে দেখছে, রাজনৈতিক দলগুলোকে কিভাবে দেখছে। একজন মানুষ যদি খুব ভালো হন, সাধারণভাবে মানুষ যদি তাকে খারাপ হিসেবে
ধারণা করেন, তাহলে কিন্তু আসলে তার আর যাই তিনি করেন না কেন, রাজনীতি তার করা উচিত নয়। আবার একজন মানুষ খুব খারাপ, মানুষ যদি তাকে গ্রহণ করে নেয়, মানুষ যদি তার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করে, তিনি কিন্তু রাজনীতির মাঠে অনেকখানি এগিয়ে যেতে পারেন। এটিও আমাদেরকে মাথায় রাখা দরকার। এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে আগামীতে, এটি এখন বাংলাদেশের প্রধান বিতর্কের বিষয়। আগামী দিনের রাজনীতি সংঘাতময় হবে কিনা, শান্তিপূর্ণ হবে, সেটিও নির্ধারিত হবে। এই প্রক্রিয়াটি কী হবে, সেই সিদ্ধান্তে উপনীত হবার বিষয়ে সমঝোতার আশা আমার অতিথিরা করছেন। অনেকেই সমঝোতার পথ অবশ্য রুদ্ধ বলেই মনে করেন, কিন্তু সমঝোতা হোক আর যাই হোক, সমঝোতা হলেও যেন গণতন্ত্রের স্বার্থে হয়, সমঝোতা না হলেও সেখানে যেন গণতন্ত্র বিজয়ী হয়, এটি আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।